সূত্রটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে কক্ষপথের সূত্র, বিকজ অফ এই সূত্রের মাধ্যমেই এই গ্রহসমূহ যে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে তাদের কক্ষপথটা অ্যাকচুয়ালি কেমন সেই কক্ষপথের শেপ সম্পর্কে আইডিয়া দেয়, তাই না? এন্ড দ্যাটস ওয়াই আমরা কেপলারের ফার্স্ট লটাকে বেসিক্যালি কক্ষপথ সংক্রান্তিত সূত্র বলে থাকি। আমাকে কেউ কি বলতে পারবা যে গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে কোন শেপের পথে ঘুরে? মনে আছে? সরি। ভাইয়া উপবৃত্তাকার। এক্স্যাক্টলি, উপবৃত্তাকার পথে ঘুরে। আর আমরা এই ব্যাপারটা গত ক্লাসেও দেখেছিলাম যে একটা বৃত্তের ফোকাস কয়টা? একটা। বাট একটা দুইটা। উপবৃত্তের ফোকাস কয়টা? একটা উপবৃত্তের ফোকাস হচ্ছে দুইটা। অ্যান্ড একটা গ্রহ যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরবে ওই যে দুইটা ফোকাসের যে কোনো একটা ফোকাসে রেখে তারপর সেটাকে কনস্ট্যান্টলি রোটেট করতে থাকে। এটা হচ্ছে আমাদের কেপলারের ফার্স্ট ল। সেকেন্ড লটা কি ছিল যে সূর্য এবং গ্রহের যে সংযোগকারী রেখা, আমি বই থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। গ্রহ এবং সূর্যের যে সংযোগকারী রেখাটা, অর্থাৎ এই যে রেখাটা, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল পরস্পর সমান হয় যদি না কি সময় সমান থাকে ভাইয়া? দুই ক্ষেত্রে সময়টা সেম থাকে, তাই না? দুই ক্ষেত্রের সময় যদি সেম থাকে তাহলে গ্রহসমূহ সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আর আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো, যে ধরে নিচ্ছি আমি সূর্যটাকে এই ফোকাসে রাখছি, তাহলে গ্রহটা যখন এই পজিশনে থাকে তখন গ্রহ থেকে সূর্যের দূরত্বটা বেশি, নাকি যখন গ্রহটা এখানে চলে আসে তখন গ্রহ আর সূর্যের মধ্যবর্তী দূরত্ব বেশি? প্রথম ক্ষেত্রে দূরত্বটা কম না? আর দূরত্ব যেহেতু প্রথম ক্ষেত্রে কম, সেক্ষেত্রে গ্রহের বেগটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে বলতো? বেশি না কম? গ্রহ যখন একটু সূর্যের বেশি। কাছাকাছি থাকে, গ্রহ যখন সূর্যের কাছাকাছি থাকে তখন তার বেগটা হয় বেশি, আর গ্রহ যখন সূর্য থেকে অনেকখানি দূরে চলে যায় তখন তার বেগটা হয়ে যায় কম। দেখতে হবে একটু এখন কম। হ্যাঁ, আর এই ব্যাপারটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে অ্যাজ ইউজুয়াল মহাকাশে তো আসলে কোনো ফ্রিকশন থাকার কথা না, ঘর্ষণ থাকার কথা না, তাই না? সেখানে কোনো বায়ুমণ্ডল নাই। And যেহেতু সেখানে কোনো ঘর্ষণ নাই তাহলে গ্রহসমূহের বেগ থেকে আসলে সমবেগ হওয়ার কথা। বাট দেখা যাচ্ছে যে গ্রহসমূহ আসলে সমবেগে রোটেট করে না সূর্যকে কেন্দ্র করে, গ্রহসমূহের বেগও আসলে পরিবর্তিত হয়। সো আমরা আজকে বেসিক্যালি কেপলারের থার্ড ল নিয়ে কথাবার্তা বলবো। And কেপলারের থার্ড লটাকে আমরা বেসিক্যালি বলবো হচ্ছে আবর্তনকালের সূত্র বা পর্যায়কালের সূত্র। ভালো মতো লিখে রাখো, আমি ব্যাপারটা এক্সপ্লেন করতেছি। কেপলারের তৃতীয় সূত্র, এটা বেসিক্যালি গ্রহের আবর্তনকাল অথবা গ্রহের পর্যায়কাল সম্পর্কে কথা বলে। ঠিক আছে? আচ্ছা, কেপলারের সেকেন্ড লটাকে যেন কোন সম্পর্কিত সূত্র বলা হয়? কেপলারের সেকেন্ড লকে কি সম্পর্কিত সূত্র বলা হয়? ভাইয়া ক্ষেত্রফলের সূত্র। ওকে ফাইন, এক্স্যাক্টলি ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, সো গ্রহের পর্যায়কাল সম্পর্কিত সূত্র, যেহেতু পর্যায়কালের কথাটা আসছে, সূত্রে যাওয়ার আগে আমরা পর্যায়কালের কনসেপ্টটা একটু জেনে রাখি। পর্যায়কাল হওয়ার জন্য বেসিক্যালি আমাদের একটা গতিকে পর্যায়বৃত্ত গতি হওয়া লাগবে, তাই না? এন্ড কখন আমরা একটা বস্তুকে গতিকে পর্যায়বৃত্ত গতি বলি? একটা বস্তুর গতিকে আমরা তখনই পর্যায়বৃত্ত গতি বলবো যখন এই গতিশীল বস্তুটা তার পর্যায়কালের কোনো একটা ডেফিনেট ডিরেকশন থেকে বা একটা নির্দিষ্ট দিক থেকে একটা ডেফিনেট টাইম ইন্টারভাল বা একটা নির্দিষ্ট সময় পর পর এসে অতিক্রম করে, তাহলে সেই বস্তুটার গতিকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। And পর্যাবৃত্ত গতির সব থেকে এফিসিয়েন্ট এক্সাম্পল হইতেছে কি? ঘড়ির কাঁটার গতি, তাই না? ক্লক মার্ক মোশন, এটাকে আমরা বেসিক্যালি বলবো হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। আর একটা পর্যাবৃত্ত গতি, ধরে নাও যে ঘড়ির কাঁটাটা এই পজিশনে আছে, ঠিক আছে? ঘড়ির কাঁটাটা যখন এখান থেকে যাত্রা শুরু করে একটা ফুল রোটেশন সম্পন্ন করে আবার এই পথে ফেরত আসে, তখন আমরা কি বলি? যে ঘড়ির কাঁটাটা একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করছে, তাই না? মনে আছে এই কনসেপ্ট গুলো? ছোটবেলার পড়া এগুলা মনে পড়তেছে ভাইয়া? পর্যায়কাল কাকে বলতো, বা একটা পূর্ণ পর্যায় কাকে বলে? একটা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণা একটা ফুল রোটেশন যদি সম্পন্ন করে তাহলে আমরা বলি যে এই কণাটা একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করছে। আর কণাটা যে ও পজিশন থেকে জার্নিটা স্টার্ট করে
কণাটা ও পজিশন থেকে জার্নি স্টার্ট করে একটা ফুল সাইকেল রোটেট করে আবার যখন ও পজিশনে আসতেছে, তার তো একটা ডেফিনেট অ্যামাউন্ট অফ টাইম লাগতেছে, তাই না? এবং এই টাইমটা আসলে কেন লাগতেছে? একটা পূর্ণ পর্যায় সম্পূর্ণ করার জন্য, রাইট? সো একটা পূর্ণ পর্যায় সম্পূর্ণ করার জন্য একটা কণার যে সময়টা লাগে সেই সময়টাকে আমরা বলি কি? সেই পর্যায়বৃত্ত কণার পর্যায়কাল। মনে আছে এই কনসেপ্টটা জি এভরিওয়ান? ভাইয়া। এক্স্যাক্টলি। সো পর্যায়কালের কনসেপ্ট আমরা মোটামুটি জানি। আচ্ছা, পর্যায়কাল হওয়ার জন্য ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে তোমার গ্রহ বা তোমার বস্তু, এই বস্তুটার গতিটাকে কেমন হওয়া লাগবে? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি ছাড়া কিন্তু কখনোই তুমি পর্যায়কাল বের করতে পারবে না। ফাইন। তো আমরা তৃতীয় সূত্রটায় আসি, পর্যায়কাল সম্পর্কিত সূত্র। তো তৃতীয় সূত্রে কেপলার সাহেব যে কথাটা বলছে যে সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তন কালের বর্গ, আবর্তন কালের একটা সিনোনিম হচ্ছে পর্যায়কাল। সো দুইটা টার্ম আসলে একই জিনিস মিন করে। সো সূর্যের চারিদিকে প্রত্যেকটা গ্রহের আবর্তন কালের বর্গ, দ্যাট ইন্ডিকেটস এই যে গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে একটা উপবৃত্তাকার পথে ঘুরতেছে, এটা ইলিপ্টিক্যাল পথে ঘুরতেছে। ধরে নাও আমি এই ফোকাসে সূর্যটাকে রাখছি, ঠিক আছে? সো গ্রহটা ধরো এখন এই পজিশনে আছে, এই পজিশনটার নাম হচ্ছে এ। এখন গ্রহটা এই পজিশনটা কি একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতে থাকবে না একটা ডেফিনেট পয়েন্টকে? সো গ্রহের গতি কোন টাইপের গতি হচ্ছে বলতো? একটা ডেফিনেট, এটা একটা পর্যায়বৃত্ত গতি। আর এই পর্যায়বৃত্ত গতিটার একটা পূর্ণ পর্যায় সম্পূর্ণ করতে অবশ্যই কিছু সময় লাগবে। সেই সময়টাকে আমরা কি বলবো? এই সময়টাকে আমরা পর্যায়কাল। বলবো হচ্ছে এই গ্রহের আবর্তনকাল বা গ্রহের পর্যায়কাল। সো ক্যালকুলেশনের জন্য আমরা এই গ্রহের আবর্তন কালটাকে টি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ওকে? সো কেপলার যে কথাটা বলেছে সূর্যের চারিদিকে প্রত্যেকটা গ্রহের আবর্তন কালের বর্গ, অর্থাৎ টি এর স্কোয়ার এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। করে বাবা! আচ্ছা, এটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট না। তোমাদের কাছে কি ইসাক স্যারের বই আছে কারো কাছে? আমির হোসেন ইসাক, কে রাতুল? ওকে, রাতুল, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, তুমি কি আমাকে ওই চ্যাপ্টার 6 এর কেপলারের থার্ড ল স্ক্রিন শেয়ার করতে পারবা? কি নাই ল্যাপটপে? আচ্ছা আচ্ছা, ফাইন, আমাকে তাহলে এক সেকেন্ড টাইম দাও। বইরা শোনা। না না, পড়ে শোনার দরকার নাই, ওয়েট, আমার আমার কাছেই বই আছে, আমি জাস্ট এক সেকেন্ড টাইম দাও, আমি বই নিয়ে আসতেছি, ওয়েট। এই রাতুল, কত নাম্বার পেজ রে? আচ্ছা দেখি, দাঁড়া। রাতুল, কোনো প্রবলেম? অ্যাকচুয়ালি ফিজিক্স এর জন্য ফার্স্ট পেপার আর বোথ পেপারের জন্য বেসিক্যালি তপন স্যারের বইটাই ভালো সব থেকে, কিন্তু স্পেসিফিক কিছু কথাবার্তা তপন স্যার আবার একদম খাঁটি বাংলায় লেখে, তো সো সেটার মিনিং করাটা আসলে খুব ডিফিকাল্ট। এই যে অর্ধপরাক্ষ, বাবা! আচ্ছা, যাই হোক। সো খেয়াল করে দেখো, আমরা এই যে পর্যায়কালের সূত্র নিয়ে কথা বলতেছি, কেপলারের সূত্র, যদি পরীক্ষায় আসে ট্রাই করবা এই স্টেটমেন্টটা দেওয়ার, এটা সব থেকে সহজ, ঠিক আছে? একই জিনিস। তো কি বলছে যে সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, ঠিক আছে? স্টেটমেন্টটা কি মোটামুটি বুঝতে পারছো? সূর্য হতে গড় দূরত্ব কি জিনিস ছিল? খেয়াল করে দেখো, এখানে দুইটা কথা আসবে। কথা আসতেছে যে আমরা এখানে ফার্স্টলি কেন গড় দূরত্ব নিয়ে কথা বলবো। যখন গ্রহটা এই পজিশনে থাকবে তখন সূর্য আর গ্রহের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এটা, রাইট? যখন গ্রহটা এই পজিশনে আসবে তখন তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। আবার গ্রহটা যখন এই পজিশনে যাবে মধ্যবর্তী দূরত্ব এটা, গ্রহ যখন এই পজিশনে যাবে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। তো আমাকে একটা কথা বলো তো, যে ইচ এন্ড এভরি পজিশনে আমাদের এই গ্রহ এবং সূর্যের মধ্যবর্তী দূরত্বটা কি সিমিলার? না। অবভিয়াসলি না। সো যদি তোমাকে এই দূরত্ব
এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক বের করতে বলে, তো সেখানে কিন্তু ডিসক্রিমিনেশন হয়ে যাবে না? যে ধরো তুমি এই দূরত্বটা নিয়ে কাজ করলা, এই দূরত্বটাকে যদি আমি R1 নিয়ে কথা বলি, তুমি R1 নিয়ে কাজ করে একরকম রিলেশন মেনটেন করলা, তোমার ফ্রেন্ড কাজ করলো হচ্ছে R2 নিয়ে। এখন এক্সপেরিমেন্ট শেষে তুমি দেখলা তুমিও কাজ করছো ব্যাসার্ধ নিয়ে, তোমার ফ্রেন্ডও কাজ করছে ব্যাসার্ধ নিয়ে, এবার দুজনের মধ্যে কারো কারো অ্যান্সার মিলে নাই, দুজন একে অপরের সাথে মারামারি শুরু করে দিলা, তাই না? তো এই ব্যাপারটা কিন্তু আসলে খুব বেশি এফিশিয়েন্ট হবে না। সো যাতে তোমাদের মধ্যে মারামারি না হয়, বা ইচ অ্যান্ড এভরি পজিশনে যেহেতু আর এর ভ্যালুটা আলাদা আলাদা, সো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এখানে একটা গড় দূরত্ব নিয়ে কাজ করি, ঠিক আছে? প্রত্যেকটা পজিশনের দূরত্ব যেহেতু আলাদা আলাদা, ক্যালকুলেশনের স্বার্থে আমরা মনে করে নেই যে গ্রহ এবং সূর্যের মাঝে সব সময় একটা গড় দূরত্ব বজায় থাকে। তো যদি আমি এখানে র্যান্ডম দূরত্বের বদলে গড় দূরত্ব নিয়ে কাজ করি, তখন কি সেই পথটা আর উপবৃত্তাকার পথ থাকবে, নাকি সেটা বৃত্তাকার হয়ে যাবে বলতো? সেটা বৃত্তাকার পথ হয়ে যাবে না? প্রত্যেকটা পজিশনের দূরত্ব সমান, আই মিন সেন্টার থেকে প্রত্যেকটা পজিশনের দূরত্বটাকে আমরা বলতেছি গড় দূরত্ব। এন্ড গড় দূরত্ব মানে কি, সবসময় দূরত্বটা সমান। তাহলে সেন্টার থেকে যেহেতু প্রত্যেকটা পজিশনকে আমরা গড় দূরত্ব দিয়ে ডিফাইন করছি, তার মানে এই পথটা কি এখন একটা বৃত্তাকার পথে কনভার্ট হয়ে যাবে না? ভাইয়া এই কনসেপ্টটা কি বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, ফাইন। মানে আমরা এন্ড উপবৃত্তাকার থেকে এখন বৃত্তাকারে আসবো। এক্স্যাক্টলি, এন্ড আসার রিজনটা ক্লিয়ার, কেন আসলাম? হুম। ওকে, ফাইন। এখন এই যে আমরা একটা গড় দূরত্ব অ্যাজিউম করে নিচ্ছি না, এই গড় দূরত্বটাকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল আর দ্বারা, ঠিক আছে? ক্যাপিটাল আর এর পরিচয়টা একটু লিখে রাখো। ক্যাপিটাল আর ইন্ডিকেট করতেছে মিন ডিস্টেন্স অফ প্ল্যানেট ফ্রম সান, সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব। ওকে। আর ক্যাপিটাল টি ইন্ডিকেট করতেছে কি, গ্রহের পর্যায়কাল। খুব ভালো মতো মনে রাখবো, আমরা কিন্তু সূর্যের পর্যায়কাল বের করতেছি না, আমরা কার পর্যায়কাল বের করতেছি? গ্রহের। ওকে। সো কেপলার সাহেব যে কথাটা বলছিল, এই যে আবর্তনশীল একটা গ্রহ, এই আবর্তনশীল গ্রহের, না 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 ভাইয়া, আমরা কিন্তু এখানে আহ্নিক গতি নিয়ে কাজ করতেছি না, আমরা বার্ষিক গতি নিয়ে কাজ করতেছি। সূর্যের চারিদিকে যে গতি সেটা কি বার্ষিক গতি, আর নিজ অক্ষের উপরে যে গতি সেটা হচ্ছে আহ্নিক গতি। আমরা কিন্তু সূর্যের চারিদিকে ঘুরতেছি, সো এটা বার্ষিক গতি। ওকে। আচ্ছা। সো এই যে গ্রহের পর্যায়কাল, সেই পর্যায়কালের বর্গ সূর্য হতে গ্রহের যে গড় দূরত্ব, সেই গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, ঠিক আছে? সূর্য এবং গ্রহের যে গড় দূরত্ব, সেই গড় দূরত্বটা হচ্ছে আর, সেই আর এর যে ঘনফল, সেই ঘনফলের সমানুপাতিক। তো এটাই হচ্ছে বেসিক্যালি কেপলারের থার্ড ল। ওকে, ব্যাপারটা কি বোঝা গেছে? ভাই এটা বুঝলাম না, কেমনে হইলো? আচ্ছা, এটাই হচ্ছে মেইন খেলা। কেপলার সাহেব যে কথাটা বলে গেছে দেখো, উনি জাস্ট বলে গেছে যে পর্যায়কালের বর্গ গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, এরপরে আর কোনো কিছুই বলা নাই। তার মানে কি, যে কেপলার তার জীবনে যে এক্সপেরিমেন্ট করছে, আদৌ করছে কিনা সেটা তোমার দেখার বিষয় না, উনি বলে গেছে, তুমি এটা মুখস্থ করে নিবা, ঠিক আছে? কারণ কথা হইতেছে সবকিছুই আমরা তো ভাইয়া উনি কি মানে ম্যাথ করে করে করছিল? এক্স্যাক্টলি ম্যাথ করে করে করছে। এন্ড উনি আসলে যে স্টেটমেন্টের উপর বেস করে এই ইকুয়েশনটা দেখাইছে, আমি এখন তোমাদেরকে সেই স্টেটমেন্টটা ডেরিভেট করে দেখাবো। এটা দেখানোর মেইন রিজন হচ্ছে কারণ এই ডেরিভেশনের একটা পার্ট থেকে ম্যাথ কোয়েশ্চেন আসে, ঠিক আছে? সো আমরা এখন এই যে স্টেটমেন্টটা কেপলার দিয়ে গেছে, সেই স্টেটমেন্টটা আসলে লজিক্যাল না ইলজিক্যাল, সেই লজিক্যালনেসটা এখন কাউন্ট করবো, ঠিক আছে? সো এই ইকুয়েশনের ডেরিভেশনের দিকে যাওয়া যাক। খুবই সহজ একটা ডেরিভেশন। আচ্ছা, ডেরিভেশনের দিকে যাওয়ার আগে আমাকে আরেকটা টপিক সম্পর্কে কথা বলা লাগবে, খুবই ছোট্ট একটা টপিক, তোমরা এটা মনে হয় আগেও পড়ে আসছো। কেন্দ্রমুখী বল, সেন্ট্রিপেটাল ফোর্স, নাম শুনছো এটার? জি ভাইয়া। ওকে, সিরাত বলো তো কেন্দ্রমুখী বল কি জিনিস? অ্যাকুরেট ডেফিনেশন কখনোই দরকার নাই, যা মনে আসে, যা বুঝতে পারছো নিজে সেটাই বলো। কেন্দ্রমুখী বল কি জিনিস? কেন্দ্রের দিকে আকর্ষণ করে এই টাইপ না? এক্স্যাক্টলি, কাইন্ড অফ বলতে পারো যে একটা ঘূর্ণনশীল বস্তু
এক্স্যাক্টলি, ধরে নাও যে তুমি একটা পাথরের সাহায্যে সুতা পেঁচে পাথরটা কিভাবে দুম 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 করে ঘুরাইতেছো, ঠিক আছে? এখন পাথর যে ঘুরতেছে, পাথরটা আসলে ঘুরতে চাচ্ছে না। কেমনে বুঝলা তুমি ঘুরতে চাচ্ছে না পাথর? তুমি সুতাটাকে ছেড়ে দাও, পাথর কি ঘুরতে ঘুরতে সামনের দিকে যাবে নাকি স্ট্রেইটলি সামনের দিকে চলে যাবে বলো তো? স্ট্রেইটলি সামনের দিকে চলে যাবে। বাট যখন তোমার হাতে পাথরটার আটকানো সুতাটা ছিল, তখন কিন্তু পাথরটা বৃত্তাকার ভাবে ঘুরতেছে। তার মানে পাথরটা চাচ্ছে স্ট্রেইটলি চলে যেতে, বা সুতাটা তাকে টান দিয়ে ধরে বৃত্তাকার ভাবে ঘুরাইতেছে, তাই না? এবং সুতাটা যে টান দিচ্ছে, সেই টানটা কাজ করতেছে কোন দিকে? তোমার আঙ্গুলে, অর্থাৎ বৃত্তাকার পথের সেন্টারে, তাই না? এন্ড এই ঘূর্ণনশীল বস্তু বৃত্তাকার পথের কেন্দ্রে যেই বলটা প্রদান করে, সেই বলটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রমুখী বল। এই বলটা নিয়ে ডিটেলসে কথাবার্তা বলা হবে নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারটা যখন আমরা পড়বো, ঠিক আছে? আমি এই চ্যাপ্টারটা শুরু করতাম এখনই, কিন্তু নিউটনিয়ান মেকানিক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট চ্যাপ্টার ইন ফিজিক্স ফার্স্ট পেপার, যেটা অনলাইনে পড়াইলে তোমরা ধৈর্য হারাই ফেলবা। এটার জন্য আমি ওইটা পড়ানোর সাহস করিনি। সো আপাতত ধরে নাও যে এটা হচ্ছে একটা ঘূর্ণনশীল বস্তু, এবং এই বস্তুটা যেই পয়েন্টটাকে কেন্দ্র করে ঘুরতেছে, সেই পয়েন্টটার নাম হচ্ছে ও। যেহেতু এখানে আমি একটা বস্তুকে ঘোরাচ্ছি, তো একটা বস্তুর অবশ্যই কিছু পরিমাণ ভর থাকবে। তো এই বস্তুর ভরটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম সে এম দিয়ে। ফাইন। এন্ড এই বস্তুটার একটা নির্দিষ্ট পয়েন্টে একটা রৈখিক বেগ থাকবে, তাই না? যে কথাটা বললাম যে একটা ডেফিনেট পয়েন্টে যদি তুমি পাথরটাকে ছেড়ে দাও, সেটা তো আর বৃত্তাকার ভাবে ঘুরবে না, সেটা স্ট্রেইটলি সামনের দিকে চলে যাবে। তার মানে আমি বলতে পারি একটা ঘূর্ণনশীল পদার্থের মধ্যেও কিন্তু একটা রৈখিক বেগ থাকে। ব্যাপারটা কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ইয়া, ভাইয়া রৈখিক বেগটা যেন কি ভুলে গেছি। রৈখিক মানে মানে হচ্ছে সোজা বেগ, যে বেগ সোজাসুজি যায়। আর এটা হচ্ছে ঘূর্ণন বেগ, কৌণিক বেগ। ঘড়ির কাঁটার ঘড়ি ঘুরে কিভাবে? বৃত্তাকার ভাবে, সোজাসুজি তো আর ঘুরে না, তাই হুম। না? সো না। যেই বেগ সোজাসুজি হয় না, সেই বেগ হচ্ছে কৌণিক বেগ, আর যেই বেগ এক্স্যাক্টলি সোজাসুজি হয়, সেটাকে আমরা বলি রৈখিক বেগ। অ্যাকচুয়ালি রৈখিক বেগকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রৈখিক বেগ বা ট্রান্সলেশন মোশন, একটা হচ্ছে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার মোশন, এবং আর একটা হচ্ছে মিশ্র বেগ বা প্লেনার মোশন। এই ব্যাপারগুলো তোমাদেরকে আমি নিউটনিয়ান মেকানিক্স এর মধ্যে ডিটেলসে পড়াবো, আপাতত ওদিকে যাচ্ছি না। এন্ড এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে, সেই বৃত্তাকার পথের অবশ্যই একটা ব্যাসার্ধ থাকবে, সেই ব্যাসার্ধটাকে আমরা বলতেছি হচ্ছে আর। এন্ড এই যে বস্তুটাকে তুমি ঘোরাচ্ছ, সেটা তো কেন্দ্রের দিকে একটা বল প্রদান করবে, সেই বলটাকেই আমরা কেন্দ্রমুখী বল বলি। এন্ড কেন্দ্রমুখী বলকে রিপ্রেজেন্ট করা হয় এফসি দিয়ে। এফসি স্ট্যান্ডস ফর সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। ওকে। এন্ড এই কেন্দ্রমুখী বলের যে ইকুয়েশনটা, আপাতত বিশ্বাস করে নাও যে এটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের ইকুয়েশন। আমি এটা ডেরিভেশন চ্যাপ্টার 4-এ তোমাদেরকে দেখাবো। ওকে। সো একটা ঘূর্ণনশীল বস্তু, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল একটা বস্তু কেন্দ্রের দিকে যে বল প্রদান করে, সেই বলটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। এবং কেন্দ্রমুখী বলের ইকুয়েশন হচ্ছে বস্তুর ভর এবং রৈখিক বেগের বর্গ ডিভাইড বাই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ঠিক আছে? এতটুকু জাস্ট একটু মেনে নেওয়া লাগবে, কারণ আমরা এখন এই টপিকটা শিখি নাই। ওকে। সো আমরা এই অ্যাজাম্পশনটাকে অ্যাজিউম করে নিয়েই কেপলারের থার্ড লটাকে এক্সপ্লেইন করি। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের কাছে, কেপলারের থার্ড ল এর ডেরিভেশনের সময়, খুব ভালো মতো কোয়েশ্চেনটা শুনো, কেপলারের থার্ড ল এর ডেরিভেশনের সময় গ্রহের কক্ষপথ কেমন হবে? বৃত্তাকার, উপবৃত্তাকার, সরলরৈখিক, আর পরাবৃত্তাকার? উপবৃত্তাকার। অবভিয়াসলি বৃত্তাকার। এই রাতুল, উল্টা বললি কেন রে? বৃত্তাকার হবে না? বৃত্তাকার বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এক্স্যাক্টলি গ্লিচ ভাইয়া হয়েছিল তো, সিরাত শুনতে বলছে পাইনি। ওরে মাইর দেন। কে সিরাত? সিরাত তুই বলছিস? হ্যাঁ। দাঁড়া, আমি নেক্সট ক্লাসে আসি। আচ্ছা, তো আমরা এখানে একটা বৃত্তাকার পথ চিন্তা করতেছি। ধরে নাও এটা হচ্ছে আমাদের সেই বৃত্তাকার পথ। আমার লাইফে একটা আফসোস থেকে গেল, বুঝলি? মানে আমি কোনো জন্মে একটা পারফেক্ট সার্কেল আঁকতে পারলাম না, আফসোস। আচ্ছা, ধরে নাও এটা হচ্ছে আমাদের সেই সূর্য, এবং এই সূর্যকে কেন্দ্র করে যেই গ্রহটা ঘুরতেছে, সেই গ্রহটা হচ্ছে এটা। এই গ্রহের নাম হচ্ছে এক্স। ওকে। এবং গ্রহ এবং সূর্যের মধ্যে তো অবশ্যই একটা গড় দূরত্ব থাকবে, তাই না? এই গড় দূরত্বটাকে রিপ্রেজেন্ট করা হয়েছিল কি দিয়ে কেপলারের সূত্রে? কি? গ্রহ এবং সূর্যের মধ্যবর্তী গড় দূরত্ব রিপ্রেজেন্টেড বাই হোয়াট ভাইয়া? ডি না? আর 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 এক্স্যাক্টলি আর। ঠিক আছে, গ্রহ এবং সূর্যের মধ্যবর্তী গড় দূরত্বকে আমরা বলতেছি আর। এখন গ্রহ
একটা ম্যাটেরিয়াল, সূর্যও একটা ম্যাটেরিয়াল, এন্ড প্রত্যেকটা ম্যাটেরিয়ালের তো অবশ্যই ভর থাকবে, তাই না? এন্ড খুবই খুবই স্বাভাবিক যে আমরা সূর্যের ভরটাকে অবশ্যই বেশি চিন্তা করব, তাই না? সো সূর্যের ভরটাকে ক্যাপিটাল এম দ্বারা রিপ্রেজেন্ট করলাম, আর গ্রহের ভরটাকে স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে? পরিচয়গুলা খুব ভালো মতো মনে রাখবা, আমরা সাইড দিয়ে লিখে নেই। আর হচ্ছে গ্রহ এবং সূর্যের গড় দূরত্ব, এম হচ্ছে, ক্যাপিটাল এম হচ্ছে সূর্যের ভর, অ্যান্ড স্মল এম হচ্ছে গ্রহের ভর, ঠিক আছে? পরিচয় যাতে ওলটপালট না হয়। আচ্ছা, এখন এই যে গ্রহটা, সেই গ্রহটা এই সূর্যকে কেন্দ্র করে ইদার সে ক্লকওয়াইজ অথবা সে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েতে ঘুরবে, তাই না? হয় সে অ্যান্টি ক্লকওয়াইজ অথবা সে ক্লকওয়াইজ ওয়েতে ঘুরবে, ডাজন্ট ম্যাটার। আমরা ধরে নিচ্ছি গ্রহটা অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েতে ঘুরতেছে, বাট অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েতে ঘুরলেও এই গ্রহটার কি একটা নির্দিষ্ট রৈখিক বেগ থাকবে না? অবশ্যই। আমরা একটু আগেই বললাম যে প্রত্যেকটা ঘূর্ণনশীল বস্তুর, আমি কি আটকায় গেছি? কি ভাইয়া? ভিডিও আচ্ছা, কল। ওকে ফাইন, এবার দৌড়াদৌড়ি শুরু করে দেবো। আচ্ছা, খেয়াল করে দেখো। তো আমরা একটু আগে যে কথাটা বললাম যে প্রত্যেকটা ঘূর্ণনশীল বস্তুর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট রৈখিক বেগ থাকে, তাই না? একটা রৈখিক বেগের ডিরেকশন থাকে। তো এখানে গ্রহের যে রৈখিক বেগ সেই গ্রহের রৈখিক বেগটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি ভি দিয়ে। এখন কথা বলতেছে ভাইয়া গ্রহটা ঘুরতেছে বৃত্তাকার ভাবে, আপনি কেন শুধু শুধু রৈখিক বেগ নিয়ে কাজ করতেছেন? রিজনটা হচ্ছে, যেহেতু এই বস্তুটা বৃত্তাকার ভাবে ঘুরতেছে, তাহলে এই বস্তুটা কি কেন্দ্রের দিকে একটা বল প্রদান করবে না? করবে কিনা বলতো? জি ভাইয়া, করবে। এন্ড কেন্দ্রের দিকে যে বল প্রদান করা হয় সেই বলটাকে আমরা কোন টাইপের বল বলি? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল। এক্স্যাক্টলি। সো এই গ্রহটা যেহেতু সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে সে অবশ্যই কেন্দ্রের দিকে একটা বল প্রদান করবে। সেই বলটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। এন্ড হোয়াট ইজ দ্য ইকুয়েশন ফর সেন্ট্রিপিটাল ফোর্স? Fc is equals to m v square divided by capital R. এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্টেটমেন্ট বেসড অন দিস ফিগার। কোনো সমস্যা আছে এই পর্যন্ত ভাইয়া? ক্লিয়ার ভাইয়া ভাইয়া? খাতাটা একটু ওই পাশে নিন তো। বাম হ্যাঁ, নিলাম 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 নিলাম। ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? আমরা ইকুয়েশনের না ডেরিভেশনের প্রায় ভাইয়া। শেষের দিকে। ওকে। আচ্ছা ভাইয়া, হুম হুম। যদি এই যে গ্রহ থেমে যায়, মানে সূর্যের সাথে গ্রহ যদি থেমে যায়, তাহলে হচ্ছে ওরা রৈখিক ভাবে চলবে, মানে রৈখিক ভাবে ছিটকে যাবে। কাইন্ড অফ বলতে পারো। মানে গ্রহ এবং সূর্যের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা আছে না, যদি আল্লাহ কোনোভাবে এই আকর্ষণ বলটাকে একেবারে ভ্যানিশ করে দেয়, তাহলে গ্রহটা কখনোই এটাকে আর কেন্দ্র করে ঘুরবে না, দুম করে চলে যাবে সোজাসুজি, ঠিক আছে? কিন্তু এটা তো বাস্তব জগতে পসিবল না। ইম্পসিবল, ঠিক আছে? হ্যাঁ, ওটাই। ন্যাচারালি এই জিনিসটা কখনোই পসিবল না। ওকে, তো আচ্ছা। তো বিজ্ঞানীরা আমরা কেমনে বুঝছে যে এইভাবেই হবে? অন্যভাবেও তো হইতে পারতো। সরি, না না, কিছু না, থাক। আমি তোমার কথাটা শুনতে পাইনি। তুমি কি কোনো কোয়েশ্চেন করছো? না 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 ভাইয়া, থাক। ওকে, সো এফসি এর যে ডিরেকশনটা আমরা ধরে নিচ্ছি, যে এফসি এর ডিরেকশন ধরে নেওয়ার কিছু নাই, এফসি টা হচ্ছে কেন্দ্রের দিকে, আর কেন্দ্রটা হচ্ছে এইদিকে, তার সো আমরা বলতেছি এফসি টা এইদিকে। এখন একটা কথা, যে আমরা একটা জিনিস জানি যে ধরে নাও একটা বস্তুর উপরে একটা বল কাজ করতেছে, and এই বল যেদিকে কাজ করে বস্তুটা তো সেদিকেই যাবে, সরণ তো সেদিকেই হওয়ার কথা, তাই না? সো এখানে যেহেতু কেন্দ্রের দিকে একটা বল প্রদান করছে, এই বস্তুটা যেহেতু কেন্দ্রের দিকে একটা বল প্রদান করতেছে, তাহলে এই বস্তুটার কি আসলে কেন্দ্রের দিকে সরে যাওয়ার কথা ছিল না? বাট অ্যাকচুয়ালি সে কেন্দ্রের দিকে সরে যায় না। কারণটা কি খেয়াল করে দেখো। এই যে মধ্যবর্তী দূরত্ব আর গড় দূরত্ব, এই গড় দূরত্বটা সসীম না অসীম? এই যে দূরত্বটা সসীম না অসীম? গ্রহ এবং সূর্যের সসীম মধ্যে হবে। দূরত্বটা তো অবশ্যই ডিফাইন করা যায়, তাই না? সো এটা হচ্ছে একটা ডেফিনেট ডিস্টেন্স বা একটা সসীম। সসীম দূরত্ব, তাই? সো মহাকর্ষ সূত্রটা কি মনে আছে? নিউটনের মহাকর্ষ সূত্র আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ছিলাম। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু যদি পরস্পর সসীম দূরত্ব থাকে, তাহলে তারা একে অপরকে একটা নির্দিষ্ট পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে, রাইট? এবং সেই আকর্ষণ বলের মানটাকে যদি আমি এফজি দিয়ে রিপ্রেজেন্ট করি, এফজি সমান সমান কত? জি ইন্টু, জি ইন্টু বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আই হাই, আমার দুইটা হাতই তো সমান, কেমনে হবে? M1 M2
আচ্ছা, ক্যাপিটাল এম বাই স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ফাইন। আচ্ছা, ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের জন্য 2 নম্বর স্টেটমেন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই এফ জি এর ডিরেকশনটা অ্যাকচুয়ালি কোন দিকে হবে। খেয়াল করে দেখো, আমরা কার পর্যায়কাল বের করতেছি বলতো? গ্রহের না? গ্রহের না সূর্যের? অবভিয়াসলি গ্রহের। এই বৃত্তের পর্যায়কাল কেমনে হয়? তুমি কি পৃথিবী বলছো না বৃত্ত বলছো? পৃথিবী আচ্ছা, যাই হোক, বলছি, মানে গ্রহ ওকে আর ফাইন কি। ফাইন ফাইন। ওকে ফাইন, আমরা এখানে বেসিক্যালি গ্রহের পর্যায়কাল বের করতে বলছি, তাই না? সো আমরা এখানে গ্রহটাকে প্রায়োরিটি দিব, রাইট? সো এই গ্রহটা ঘূর্ণনের জন্য বল প্রদান করতেছে কেন্দ্রের দিকে, সেটা হচ্ছে এফসি। আর এই গ্রহটা সূর্যকে তার নিজের দিকে টানবে। আমরা গ্রহটাকে প্রায়োরিটি দিচ্ছি, সূর্যটাও কিন্তু গ্রহটাকে টানবে তার নিজের দিকে, তাই না? বাট যেহেতু আমরা এখানে গ্রহের পর্যায়কাল বের করতে যাচ্ছি, তাই আমরা গ্রহের উপরে নিট বলটা নির্ণয় করতে চাবো। ওকে, সো এই গ্রহটা চাবে এই সূর্যটাকে তার নিজের দিকে টানতে। কত পরিমাণ বল দিয়ে টানবে? এফ জি পরিমাণ বল দিয়ে টানবে, তাই না? সো এখানে আমি গ্রহের উপরে কার্যরত আর একটা বল পাচ্ছি, যে বলটার নাম হচ্ছে এফ জি, কাজ করতেছে সূর্য থেকে গ্রহের দিকে। ফাইন। এই দুটা স্টেটমেন্ট কি ক্লিয়ার ভাইয়া? একটা কেন ভেতরে, একটা কেন বাহিরে, ক্লিয়ার হয়েছে ভাইয়া? ভাইয়া, তাহলে হুম। একটার হচ্ছে আকর্ষণ বেশি, তাহলেও একবারে কাছে চলে যাবে না, আর একটার আকর্ষণ তো কম। একটার আকর্ষণ বেশি আর একটার আকর্ষণ কম কিনা সেটা জাস্ট এখন একটু এক্সপ্লেইন করো। যে এখানে টোটাল কেস হতে পারে তিনটা, যে ইদার এফ সি ইজ গ্রেটার দেন এফ জি, or FC is lesser than FG, or FC দুইটা আর same। FG both are equal, তাই না? এখন একটা জিনিস চিন্তা করো, দাও যদি আমি কেস নাম্বার 1 নিয়ে কথা বলি তোমার মতে, ঠিক আছে? যদি কেস নাম্বার 1 নিয়ে কাজ করি, তাহলে এই বস্তুটার উপরে নিট বল কাজ করবে কোন দিকে, কেন্দ্রের দিকে না বাহিরের দিকে, কোনটা? দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে কেন্দ্রের দিকে আর একটা হচ্ছে বাহিরের দিকে, তাই না? বড় ভাইয়া বল এফসির যেদিকে, দিকে কাজ করবে। এক্স্যাক্টলি, বড় বল যেদিকে বস্তুটা তো সেদিকেই গতিশীল হবে। তার মানে এই বস্তুটা কি বৃত্তাকার পথে ঘুরতে পারবে? সে কেন্দ্রের দিকে চলে আসার কথা না, কারণ হুম। বস্তুর উপরে বল যেদিকে কাজ করে বস্তুটা সেদিকে যাবে। তার মানে কি পৃথিবীটা ঘুরতে ঘুরতে গিয়ে দুম করে সূর্যের উপরে যেয়ে পড়ে যাবে? লাভ হবে কোনো কিছু? হবে না তো। এই না। জিনিসটা কিন্তু কখনোই হয় না। তার মানে কি দিস কেস ক্যান নট বি অ্যাকসেপ্টেড। ওকে, সিমিলারলি সেকেন্ড কেসটার কথা তোমরা নিজেরাই হয়তো এবার বুঝতে পারতেছো। যদি এফ জিটা বড় হয়, তাহলে কি সূর্যকে পৃথিবী এমন জোরে টান পৃথিবীর দিবে বা দিকে। আকর্ষণ করবে যে সূর্য এবার ডিসলোকেটেড হয়ে পৃথিবীর উপরে পড়ে আসবে? ঘুরে ফিরে তো কথা তো একই, রাইট? এই মানে জিনিসটাও তো যেই লাভ কখনো সেই পসিবল না। ক্ষতি। এক্স্যাক্টলি। সো এই জিনিসটাও তো কখনো অ্যাকসেপ্টেবল না, তাই না? সো মোটামুটি অ্যাকসেপ্টেবল কাহিনী কি, যে এফ সি আর এফ জি বোথ আর ইকুয়াল, FG তাই না? সমান। এটাই হচ্ছে আমাদের জন্য ন্যাচারাল স্টেটমেন্ট। সো এই স্টেটমেন্ট নিয়ে এখন আমরা কথা বলবো। ভাইয়া আচ্ছা, এফ জিটা বাইরের দিকে কেন একটু আরেকবার বোঝাবেন? হ্যালো। ভাইয়া আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতেছি, বলো। ভাইয়া এই যে এফ জিটা বাইরের দিকে কেন, এটা একটু আরেকবার বোঝাবেন? আচ্ছা ফাইন। আমরা যে কথাটা বলতেছিলাম, যে নিউটনের মহাকর্ষ সূত্র কি ছিল, যে ধরো মহাবিশ্বে দুইটা বস্তু আছে, একটা বস্তু হচ্ছে M1 আর একটা হচ্ছে M2, এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে R। সো প্রত্যেকটা বস্তু একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করবে, অর্থাৎ M2 চাবে M1টাকে তার নিজের দিকে টানতে, আবার M1টা চাবে M2টাকে তার নিজের দিকে টানতে, এবং তারা যে একে অপরকে আকর্ষণ করতেছে, সেই আকর্ষণ বলের মান Fg ইজ ইকুয়ালস টু জি ইন্টু M1 M2 ডিভাইড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র বলি। এখন এই যে আমাদের ডিরেকশনটা এফ জি এর যে ডিরেকশন, সেই এফ জি এর ডিরেকশনটা তো দুইটা হইতে পারে। তুমি যদি M1 এর সাপেক্ষে চিন্তা করো, তাহলে M1টা চাচ্ছে M2 তাকে নিজের দিকে টানতে, সো M1 এর সাপেক্ষে এফ জি এর ডিরেকশনটা হবে কোন দিকে? ভেতরের দিকে। আর তুমি যদি M2 এর সাপেক্ষে এই আকর্ষণ বলের কথা চিন্তা করো, তাহলে M2 চাবে এই M1 ভরের বস্তুটাকে তার নিজের দিকে টানতে, তাই না? সো M2 এর জন্য এফ জি এর ডিরেকশনটা কোন দিকে হবে? বাহিরের দিকে, রাইট? আমরা এখানে গ্রহ নিয়ে যেহেতু কাজ করতেছি, সো আমরা এখানে প্ল্যানেটটাকে প্রায়োরিটি দিব। সো গ্রহটা চাবে এই সূর্যটাকে তার নিজের দিকে টানতে, দ্যাটস ওয়াই আমরা এখানে এফ জি ডিরেকশনটা বাহিরের দিকে দিচ্ছি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সিরাত, আমাদের হাতে আর কতক্ষণ সময় আছে? সিরাত? 6 মিনিট। 6 মিনিট। আচ্ছা, এই তোমাদেরকে না আমি গুগল মিট ডাউনলোড করতে বলছিলাম, ওইটা কি ডাউনলোড করছো সবাই? হুম।
ভাইয়া ভাইয়া আজকে তো হ্যাঁ স্টোরেজ ওইখানেই নাই। ক্লাস নেওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি আসলে মানে অল অন এ সাডেন তোমরা বলছো, তো আমি জানতাম না যে আজকে ক্লাস 5টা থেকে, আমি ভাবছিলাম 5:30 থেকে। তো হুট করে কি আমার ব্যাপার খেয়াল ছিল ভাইয়া, না। মানে আমাদেরকে কি সবাই ভুলে গেছে? সবাই খেলে আমাদেরকে ভুলে যায়। সো এর পরের যে শিডিউলটা, সেটা কি আমি গুগল মিটে দিব? সমস্যা হবে? ভাইয়া অনেকে তো মেবি ডাউনলোড করে নাই। ভাইয়া এটাই ভাইয়া প্রবলেম। মিটে আজকে করলে না, মোবাইল পরের দিয়ে আমি ক্লাস ক্লাস থেকে। করতে পারবো না, স্টোরেজ নাই। সরি। স্টোরেজ নাই মোবাইলে। আচ্ছা, তাহলে আর কি করার, তাহলে আমরা ওকে আচ্ছা ফাইন ফাইন ভাইয়া, ফাইন ফাইন। আমাদের ওকে যে পারবো ওকে পারবো, ফাইন। অনলাইনে অসুবিধা ক্লাস নাই। নেক্সট নিতেছে, ক্লাস করেন। হ্যাঁ, ওকে ফাইন ফাইন, ঠিক আছে, সরকার যে এতক্ষণ তো। আমাদের অনলাইন ক্লাস নিচ্ছে ভাই, একটু শুনেন। হুম হুম। ওনাদের কি উচিত ছিল না আমাদের প্রত্যেককে একটা করে ফোন দেওয়া? আমরা আমরা ওদিকে না যাই, আমরা মহাকাশের মধ্যে ঘুরতেছি, আমরা মহাকাশে থাকি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এফজি, রবি, কথাটা খুব হাস্যকর ছিল, ঠিক আছে। আর যাই হোক, তো আমরা এফসি এর ইকুয়েশন কি পাইছিলাম? এম ভি স্কোয়ার বাই আর। আর এফ জি ইজ ইকুয়ালস টু আমরা কত পাইছিলাম? জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এন্ড কেন আমরা এই কন্ডিশন নিয়ে কথা বলতেছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? আচ্ছা প্রমি, তুমি যে কথাটা বলছিলা, জাস্ট একটু হিন্টস দিয়ে দেই। সরকার থেকে আসলে স্টেপ নেওয়া হয়েছিল, আমরা যারা ভার্সিটি লেভেলে আছি, পাবলিক ভার্সিটিতে যারা আছে, তো তাদেরকে বলা হয়েছিল যে তোমার গভর্নমেন্ট থেকে ল্যাপটপ দিবে, অথবা গভর্নমেন্ট থেকে একটা লোন দিবে, যাতে আমরা ইলেকট্রনিক এই ডিভাইস গুলা কিনতে পারি ফর লোন লাগবে না, পার্টিসিপেটিং ডিরেক্ট দিই। ইন ওয়ার্ল্ড ক্লাস। কিন্তু কথা হচ্ছে এই আহ, নির্দেশনাটা জারি হয়েছে আরো 1 বছর আগে, আমরা এখন পর্যন্ত ওই লোনের মুখ দেখি নাই। সো আমরাই যদি না পাই, তোমাদের ওখানে আসতে আরো দেরি আছে। সো আশায় থাকি আমরা, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। দেখো এবার কি কি কাটাকাটি করা যায়। স্মল এম কেটে দিলাম। স্মল এম মানে কি? স্মল এম ইন্ডিকেট করতেছে কার ভর? সূর্যের ভর নাকি? না স্মল এম ভাইয়া, পৃথিবীর ভর, গ্রহের। মানে গ্রহটার ভর আর কি। ওকে ফাইন, গ্রহের ভর। সো আমরা গ্রহের ভরকে বাদিয়ে দিয়ে দিলাম, একেবারে না, দরকার নেই আমার গ্রহের ভর। ভি স্কোয়ার, এখানে আর কাটা, তার মানে এখানে নিচে কিছুই থাকবে না, ইজ ইকুয়ালস টু হতো জি ইন্টু এম ডিভাইডেড বাই আর, রাইট? ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাটায় আমি একটু বোল্ড আউট করতে যাচ্ছি, বিকজ অফ হোয়াট? খেয়াল করে দেখো তো, তোমরা আমাকে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা একটু দিও। এই যে জি, সেই জি এর পরিচয় কি? এটাকে আমরা বলি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, রাইট? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, যেটার ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 সামথিং লাইক দ্যাট। আমি প্রিভিয়াস ক্লাসে এগুলো এক্সপ্লেন করছিলাম। এন্ড এই জি এর ভ্যালু কি কখনো চেঞ্জ হয়? জি না। এর ভ্যালু কখনো চেঞ্জ হয় না, বিকজ অফ ইটস এ কনস্ট্যান্ট, ভাইয়া রাইট? জি এন্ড একটা কনস্ট্যান্ট ক্যানট বি কনস্ট্যান্ট। চেঞ্জ। এক্স্যাক্টলি, এটা কখনোই চেঞ্জ হবে না। ক্যাপিটাল এম ইন্ডিকেটস হোয়াট? মাস অফ সান, সূর্যের ভর, তাই না? সূর্যের ভর কি কখনো চেঞ্জ হবে? ভর তো কখনো অ্যাকচুয়ালি না চেঞ্জ হয় ভাইয়া। না, তাই না? সো এখানে ভরটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এই যে অংশ দুইটা, জি আর এম, এই জি আর এম কে যদি আমি গুণ করি, আমি কি একটা কনস্ট্যান্ট পাবো না, যেটাকে আমরা বলতেছি কে? এন্ড যদি আমি এই কনস্ট্যান্টটাকে লিখি, এটা কিন্তু আমাদের ডেরিভেশনের মধ্যে না, তোমাদের একটা বিগেস্ট কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য আমি এটা দেখাচ্ছি। সো ভি স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু 1/r, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/r। সো আমি যদি এখানে ইকুয়াল আর এই কে টাকে উঠাই ফেলি, আমরা কি পাবো? এখানে রিলেশন সমানুপাতিক। বিটুইন, এক্স্যাক্টলি, এখানে আমি একটা প্রপোর্শনাল সাইন পাবো, এন্ড দ্যাট প্রপোর্শনাল সাইন ইন্ডিকেটস দ্য রিলেশন বিটুইন ভি স্কোয়ার এন্ড আর, এন্ড ভি স্কোয়ার এন্ড আর বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল। নাও তোমরা আমাকে বলো, তুমি কি সেই অ্যান্সারটা পাইছো? যে গ্রহ যখন এখানে আসে কেন তার বেগটা বেশি, গ্রহ যখন দূরে চলে যায় কেন তার বেগটা কম? ক্লিয়ার? কারণ সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে মেইন রিজন। এন্ড এখান থেকে নিশ্চয়ই ওই জিনিসটা বোঝা যাচ্ছে যে গ্রহ সমূহ সূর্যকে কেন্দ্র করে কেমন বেগে চলে, সমবেগ না অসমবেগ? সরি, অসমবেগ। কারণ হচ্ছে একটা উপবৃত্তের সব জায়গায় ব্যাসার্ধটা আসলে সেম না। যখন গ্রহটা সূর্যের কাছে থাকবে তখন গ্রহের বেগ হবে বেশি, এন্ড বেশি হওয়ার জন্য সেটা সমান সময়ে বেশি ক্ষেত্রফল অতিক্রম করে, তাই না? এন্ড যখন গ্রহটা অনেক দূরে চলে যায় তখন তার বেগটা হয়ে যায় কম, এন্ড সে কম ডিস্টেন্স কভার করে। ফাইন। সো এটা ছিল বেসিক্যালি আমাদের একটা কোয়েশ্চেনের অ্যান্সার, বাট আমরা তো আসলে হ্যাঁ ভাইয়া বলো।
আচ্ছা, আমরা বেসিক্যালি এই সূত্রটা ডেরিভেট করতে যাচ্ছি, ঠিক আছে? এই সূত্রটা ডেরিভেশনের জন্য আমাদের এই ইকুয়েশন গুলো দরকার। এখন এই ইকুয়েশন থেকে কিভাবে টি আনবো সেটা আমি দেখাই দিচ্ছি। বাট কথা হচ্ছে যে আমি যেহেতু একেবারে একটা টপিক শেষ করলাম এখানে, মানে একটা কোয়েশ্চেন অ্যান্সার যেহেতু দিলাম, আমি নতুন ডেরিভেশনে যাওয়ার আগে আর একটা নতুন লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে, যাতে ইন্টারাপশন না হয়। সো সবাই অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল সেই নতুন লিঙ্কে একটু জয়েন করো, ঠিক আছে? আমি এই মিটিংটা ক্লোজ করতেছি। নাকি তারা ফ্ললেস ক্লাস না একটা মিটিং দিয়েই? মনে হয় মানে ফেস করো না এরকম কখনো? ওকে। কেমিস্ট্রি কে নেয়, সাব্বির? ওকে, আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া, সবাই কি জয়েন করছে? এখন অনেকে বাকি। উম, আচ্ছা, আমরা আর 1 মিনিট দেখি। 1 মিনিট দেখার পর আমরা আমাদের ক্লাস শুরু করবো। ভাই আমি আগের ক্লাসের রেকর্ড গুলা কোত্থেকে পাবো? আচ্ছা, আগের ক্লাসের রেকর্ডিংস এর জন্য সিরাত, ইউটিউব চ্যানেল খুলছো না? সিরাত, ওকে ফাইন। তোমরা একটু ওই যে তোমাদের যেই গ্রুপটা আছে না, পার্সোনাল ফিজিক্স গ্রুপ, সেখানে একটু প্রোভাইড করে দিও, আর ওকে একটু অ্যাড করে দিও সেই গ্রুপটাতে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে ফাইন। সো আমরা আমাদের কনসেপ্ট গুলো স্পটলাইট শুরু আগে। করি। So, ও আচ্ছা, হ্যাঁ, স্পটলাইট, থ্যাঙ্কস। আচ্ছা, তো এবার আমরা আমাদের ডেরিভেশনে চলে আসি যে এই স্টেটমেন্টটা লজিক্যাল কিনা, আর লজিক্যাল হইলেও কি হবে, তাই না? তো আমরা মোটামুটি এই লাইন পর্যন্ত আসছি। তা আমরা এই জিনিসটা করছিলাম জাস্ট আমাদের যেই আগের কনফিউশন ছিল সেই কনফিউশনটা দূর করার জন্য। বাট আমরা ক্যালকুলেশন করব হচ্ছে এই লাইন থেকেই, ঠিক আছে? তো আমি নেক্সট লাইনে এই একই লাইন লিখে কাজ শুরু করতেছি। ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর, ওয়ার এজ আর ইন্ডিকেটস হোয়াট? আর ইন্ডিকেটস গড় দূরত্ব, সূর্য আর গ্রহের গড় দূরত্ব। সো কি ছিল? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি ইন্টু এম ডিভাইড বাই আর। ভালো মতো মনে রাখবা, এটা হচ্ছে কার ভর? সূর্যের ভর। এখন আমাদের বের করা লাগবে পর্যায়কাল, রাইট? পর্যায়কাল কি এক প্রকার সময়, কিন্তু এই ইকুয়েশনের কোথাও তো সময় নাই, তাই না? আমরা এই ইকুয়েশনে সময় নিয়ে আসবো কিভাবে? সময় নিয়ে আসার প্রসিজিওরটা কি? ভর থেকে নিশ্চয়ই সময় নিয়ে আসা যায় না, বা একটা বস্তুর ব্যাসার্ধ থেকে তো নিশ্চয়ই সময় নিয়ে আসা যায় না। বেগ থেকে নিশ্চয়ই কোনোভাবে সময় নিয়ে আসা যায়। এখন বেগ থেকে সময় নিয়ে আসার প্রসিজিওরটা অ্যাকচুয়ালি কি সেটা জাস্ট একটু এক্সপ্লেইন করি। আমরা সমবেগে বস্তুর অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশন জানি না? একটা বস্তু যদি সমবেগে চলে তাহলে সে টি সময়, বস্তুর বেগ যদি ভি হয় তাহলে টি সময়ে বস্তুটা কতটুকু ডিস্টেন্স কভার করবে? এস ইকুয়ালস টু হোয়াট? ভাইয়া এস ইকুয়ালস টু বিটি। এক্স্যাক্টলি, দ্যাট ইন্ডিকেটস হোয়াট? টি ইজ ইকুয়ালস টু এস ডিভাইড বাই ভি। তাহলে এখানে যে ভি আছে, সরি সরি একটু ভুল করছি, ভি ইজ ইকুয়ালস টু এস ডিভাইড বাই টি। সো এখানে যে ভি আছে সেই ভি এর রিপ্লেসমেন্টে আমরা এস বাই টি টার্মটা যদি বসাই, কারো কি কোনো আপত্তি আছে সমবেগে অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশন হিসাবে? না ভাইয়া। ওকে ফাইন। বাট আমি জাস্ট একটু ভেজাল লাগাই দেই। ভেজালটা হচ্ছে যে ভাইয়া, গ্রহের বেগটা কি অ্যাকচুয়ালি সমবেগ? গ্রহের বেগটি সমবেগ? না না না। না। তো আমরা এখানে তো ভাইয়া সমবেগের সূত্র আমরা তো কেন apply? বৃত্তাকার চিন্তা করতেছিলাম তো। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে মেইন পারপাস। আমরা এই টোটাল যে লটা, সেই টোটাল ল এর জন্য কিন্তু একটা জিনিস অ্যাজিউম করে নিয়েছিলাম যে এই প্রত্যেকটা দূরত্ব হচ্ছে সমান। আর দূরত্ব যদি সমান হয় তাহলে তার বেগটা তো আর পরিবর্তন হবে না, তাই না? আর সেই যদি পরিবর্তন না হয় সেই বেগটাকে আমরা বলি হচ্ছে সমবেগ, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সূর্য, আর এটা সেই গ্রহটা। ফাইন। গ্রহ যখন একবার পূর্ণ পথ অতিক্রম করে আসে তখন তার যে সময় লাগে সেই সময়কেই তো আমরা পর্যায়কাল বলি, তাই না? সো সেই পর্যায়কালকে রিপ্রেজেন্ট করি হচ্ছে ক্যাপিটাল এস দিয়ে। এই গ্রহে এবং সূর্যের যে গড় দূরত্ব সেটা হচ্ছে আর। তাহলে আমাকে কেউ বলতে পারবা এই যে বৃত্তাকার পথ বা সার্কুলার পাথ, সেই সার্কুলার পাথের প্যারামিটারটা কত, পরিধি কত? বৃত্তাকার পথের পরিধি আর 2 পাই আর। অ্যান্ড একটা বৃত্তাকার পথের পরিধিকেই কিন্তু আমরা তার রৈখিক দূরত্ব বলতে পারি। সেই জিনিসটা কি জানো সবাই?
এস জি ইজ ইকুয়ালস ভাইয়া টু 2 পাই আর। 9-10 এ পড়ছিলাম। এক্স্যাক্টলি, এই জিনিসটা 9-10-এই ছিল। তাহলে একটা কথা বলা যায় যে যখন এস ইজ ইকুয়ালস টু 2 পাই আর, তখন টি ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল টি। বলা যায় না? কারণ 2 পাই আর ডিস্টেন্স সম্পূর্ণ করাই মানে কি একটা পূর্ণ পর্যায় সম্পন্ন জি করা। ভাইয়া ঠিক আর 2 আছে। পাই আর ডিস্টেন্স কভার করতে যে সময় লাগে সেটাই তো আমাদের পর্যায়কাল। তার মানে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়ালস টু হোয়াট, 2 পাই আর ডিভাইড বাই ক্যাপিটাল টি। ইজ দেয়ার এনি প্রবলেম? আই হোপ সো নট। এই জিনিসটা খুব সহজেই লেখা যায়। সো আমরা ভি স্কোয়ারের রিপ্লেসমেন্টে কাকে বসাই দিব? 2 পাই আর ডিভাইড বাই ক্যাপিটাল টি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইড বাই ক্যাপিটাল আর। ওকে, এবার জাস্ট চোখ বন্ধ করে সিম্পলিফিকেশন করতে থাক। 4 পাই আর, এটাকে যদি আমি স্কোয়ার করি, উই গেট 4 পাই স্কোয়ার আর স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের জন্য টি স্কোয়ার, তাই না? আর ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি কত? জি এম ইন্টু আর। ওকে ভাইয়া, কিছু কাজ করতেছি, খুব ভালো মতো শুনুন। এই টি স্কোয়ারটাকে আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি, তার মানে টি স্কোয়ার চলে গেল উপরে। ওকে, তাহলে জিএমটাকে আমরা কোথায় পাঠিয়ে দিব? নিচে। জিএমটা চলে আসলো নিচে, জাস্ট সাইড চেঞ্জ। আচ্ছা, এখানে ছিল আর স্কোয়ার, আমি এই আরটাকে এখানে নিয়ে চলে আসলাম, হয়ে গেল কত? আর কিউব। আর এই জায়গায় আগে থেকেই ছিল কত? 4 পাই স্কোয়ার। জাস্ট একটু সাইড চেঞ্জ করি, তাহলে দেখো টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জিএম ইন্টু আর কিউব। এই স্টেটমেন্টটাকে একটু ভালো মতো মার্ক ডাউন করে রাখিও, ঠিক আছে? এই স্টেটমেন্টটাকে একটু ভালো মতো মার্ক ডাউন করে রাখো, একটা স্টার্ট দিয়েও রাখতে পারো চাইলে। কেন এটা পরে বলতেছি, বাট আমরা স্টেটমেন্ট থেকে সামনের দিকে আগাতে থাকি। আমরা ফাইনালি পেলাম টি স্কোয়ার। আচ্ছা ভাইয়া, এই 4 এর ভ্যালু কি 2 দিন পরে যে 5 হয়ে যাবে? এমন তো হওয়ার পসিবিলিটি নাই, 4 এর ভ্যালু সারা জীবনই ফোন। এই যে পাই, কনস্ট্যান্ট। এই পাই এর ভ্যালু তো অলওয়েজ কনস্ট্যান্ট, রাইট? পাই ইজ ইকুয়ালস টু 22 ডিভাইড বাই 7, সারা জীবনই কনস্ট্যান্ট থাকবে। জি, জি তো অলরেডি একটা কনস্ট্যান্ট, নামের মধ্যেই কনস্ট্যান্ট আছে, তাই না? এটাও তো কোনোদিন চেঞ্জ হবে না। 4 পাই ক্যাপিটাল এম, স্কোয়ার বাই জি, এটা কনস্ট্যান্ট হবে না পুরোটা? এম কই যাবে? এম তো থাকবে, তাই না? সো এই এম যে টোটাল কনস্ট্যান্ট। পোর্শন, এই টোটাল পোর্শনটাকে কি আমরা একটা কনস্ট্যান্ট বলতে পারি না? ওরিন, বলা যায় ও টোটাল হ্যাঁ হ্যাঁ পোর্শনটাকে হ্যাঁ। কনস্ট্যান্ট? ওরিন, শুনতে পাচ্ছ? জি ভাইয়া বলা যায়। ওকে ফাইন। একটা কনস্ট্যান্টকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে ক্যাপিটাল কে দিয়ে, ফাইন। সো এই টোটাল যে বড় ফ্রেজটা ছিল, সেই বড় ফ্রেজের পরিবর্তে জাস্ট আমরা একটা সিম্পল কে বলতে পারি ইনটু আর কিউব। নিশ্চয়ই এবার খুশি হয়ে গেছো, তাই না? কারণ এই অংশটাকে বাদ দিলে কি পাওয়া যায়? প্রপোর্শনাল সাইন। সো টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, এন্ড দ্যাটস দ্য থার্ড ল অফ কেপলার। ক্লিয়ার? কঠিন ভাইয়া? জি ভাইয়া। বোঝা গেছে? জি রনি, ভাইয়া বোঝা বুঝেছি। গেছে ভাইয়া? জি আচ্ছা, ভাইয়া, আমার কিন্তু হচ্ছে আমি না বড় হাতের টিটা বুঝতেছি না। বড় হাতের টি মানে হচ্ছে ছোট হাতের টি পর্যায়কাল। থেকে আমরা কিভাবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যেখানে প্রবলেম হয় সেখানে কেন বলো না বলো তো? এই কাজটা করবা না, যে জায়গায় কনফিউশন থাকে এক্স্যাক্টলি সেই টাইমে বলবা, না, ঠিক আছে? আপনি শুরু করে দিছিলেন, এ কারণে ভাবলাম যে লাস্টে বলবো। ও আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে, দেখা যাক। যখন এস হচ্ছে রৈখিক দূরত্ব, তাই না? এবং এই রৈখিক দূরত্ব ধরো এখান থেকে এতটুকু হইলো, ঠিক আছে? এই যে পাতটা, আচ্ছা এভাবে রিপ্রেজেন্ট করো। আচ্ছা দেখা যাক, ধরো তুমি ও পজিশন থেকে যাত্রা করে আবার পুনরায় ও পজিশনে চলে আসলা, সো সেখানে তুমি কতটুকু পরিধি অতিক্রম করলা? 2 পাই আর। এন্ড এই পরিধিটাই কি তো আমরা এই বস্তুটার রৈখিক দূরত্ব বলতে পারি, তাই না? কারণ বৃত্তাকার পথের পরিধি ইজ ইকুয়াল টু রৈখিক পথের দূরত্ব, 9-10 আমরা পড়ে আসছিলাম, রাইট? সো এই যে তুমি 2 পাই আর পাথটা কভার করছো, এই 2 পাই আর পাথ কভারের জন্য তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগছে না, রাইট? ব্যাপারটা কি বুঝতে পারতেছো? যখন তোমার পথটা 2 পাই আর এর সমান হবে, দ্যাট মিন্স কি তুমি একটা পূর্ণ পর্যায় সম্পূর্ণ করছো। সো 2 পাই আর ডিস্টেন্স কভার করতে যে সময় লাগে, সেই সময়কে এটি তো আমরা পর্যায়কাল বলি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে রিলেশনটা আমরা পাইলাম, আমরা চাইলে এই রিলেশন নিয়েও কাজ করতে পারি। এই রিলেশনটা আসলে কি ইন্ডিকেট করে? যে যে কোনো একটা গ্রহের পর্যায়কাল, খুব ভালো মতো শুনো, যে কোনো একটা গ্রহের পর্যায়কালের বর্গ এবং গ্রহ এবং সূর্যের মধ্যবর্তী গড় দূরত্বের যে ঘনফল, সে গড় দূরত্বের ঘনফলের অনুপাত সারা জীবন কি একটা ধ্রুব সংখ্যা।
যে কোনো গ্রহের পর্যায়কালের বর্গ এবং গ্রহ এবং সূর্যের গড় দূরত্বের যে অনুপাত, ঘনফলের অনুপাত, সেই ঘনফলের অনুপাত সারা জীবনে থাকে কি একটা ধ্রুব সংখ্যা। তার মানে এখান থেকে খুব সহজেই একটা ইকুয়েশন ডিফর্ম করা যায়, t1 স্কোয়ার ডিভাইড বাই r1 কিউব ইজ ইকুয়ালস টু t2 স্কোয়ার ডিভাইড বাই, এই ভুল লিখছি, t2 স্কোয়ার ডিভাইড বাই r2 কিউব। এই স্টেটমেন্টটা কি লেখা যায় না? লেখা যায় যায়। ভাইয়া? ওকে ফাইন। এখন কথা হচ্ছে ভাইয়া এই জিনিসটা কেন লিখলেন? আচ্ছা, এই জিনিসটা লেখার রিজনটা তোমাকে বলি। আমাদের বেসিক্যালি অ্যাস্ট্রোনমিক্যাল সেক্টরে গ্রহ এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা তো আসলে খুব ছোট একটা দূরত্ব না, মোটামুটি অনেকখানি বড় দূরত্ব, তাই না? সো এই গ্রহ হতে সূর্যের যে দূরত্ব, গ্রহ হতে পৃথিবীর যে দূরত্ব, সেই গ্রহ এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্বটাকে বেসিক্যালি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। অ্যাকচুয়ালি এটা গ্রহ না, পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্বকে রিপ্রেজেন্ট করা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে। খুব ভালো মতো জিনিসটা মনে রেখো, এটা তোমাদের জেনারেল নলেজের জন্য, চ্যাপ্টারের মধ্যে খুব একটা বেশি কাজের না, বাট মনে রাখবা পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্বটাকে রিপ্রেজেন্ট করা হয় ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে, and one astronomical unit is equals to 1.49 into 10 to the power 11 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে গ্রহ এবং সূর্যের পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব। এবং আমরা বাকি গ্রহের যে দূরত্ব, সেই দূরত্বটাকে পৃথিবীর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের সাপেক্ষে চিন্তা করি। কথাবার্তাগুলো একটু পেঁচানো মনে হইতে পারে, সিম্পল করে বলতেছি। ধরো ধরো তোমাকে আমি এক বোতল পানি দিলাম, ঠিক আছে? এক বোতল পানি দিলাম এবং তোমাকে বলে দিলাম এই পানির ভর হচ্ছে 1 কেজি। এবার তোমাকে আমি আর একটা বোতল দিয়ে বললাম, বলো তো এই বোতলের পানির ভর এটার থেকে বেশি না কম? অবভিয়াসলি কি বেশি হবে। আর এটা যে বেশি হবে তুমি সেটা ডিফাইন করছো কিভাবে? তুমি এটার সাপেক্ষে এটার ভরটাকে অ্যাজিউম করতেছো না? সিমিলারলি আমরা গ্রহ এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্বটাকে ক্যালকুলেট করে বের করছি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এবং আমরা গ্রহ এবং অন্যান্য যে গ্রহ এবং সূর্যের যে দূরত্ব, সেটাকে আমরা এই দূরত্বের সাপেক্ষেই চিন্তা করি যে সেটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের থেকে বেশি না অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের থেকে কম। ব্যাপারটা কি বোঝা গেছে? মানে আমরা একটা বের করছি, ওইটা দিয়ে বাকিগুলো ওইটার ক্যালকুলেট করব। সাপেক্ষে, এক্স্যাক্টলি, কাইন্ড অফ লাইক দ্যাট। ব্যাপারটা ক্লিয়ার? বোঝা গেছে না ভাইয়া জি জিনিসটা ভাইয়া। মোটামুটি? ওকে ফাইন। তাহলে তোমাদেরকে জাস্ট একটা সিম্পল কোয়েশ্চেন করি। কোয়েশ্চেনটা হচ্ছে যে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কোয়েশ্চেনটা একটু লিখো সবাই। পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 1 AU। এই আজকেও কি ম্যাজিক শুরু হয়েছে? কি অবস্থা? সিরিয়াসলি? এই তোমাদের স্কিন কি পিঙ্ক হয়ে যাচ্ছে? জি জি ভাইয়া। ভাইয়া। আবার ব্লু। গত ক্লাসে কি হয়েছিল? ব্লু হয়েছিল কিউট না? লাগতেছে। কাল গত ক্লাসে, আগে হচ্ছে কি একটু রেড রেড। গতকালকের ক্লাসে মানে প্রিভিয়াস ক্লাসে ব্লু হয়েছিল খুব সম্ভবত, রাইট? না, একটা হচ্ছে পিঙ্ক আর ইয়েলো টাইপ। ভাইয়া কি কিউট রং, লাগতেছে, থাকুক। কি রঙ্গমঞ্চ শুরু করছে! এই- আরে আরে ধুর, যা লাইট কই যাবি যা। ওকে ফাইন। সো কি যেন বলছিলাম, পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এবং পৃথিবীর পর্যায়কাল কত বলতো? এনিওয়ান? পৃথিবীর পর্যায়কাল কত? পৃথিবীর একবার ফুল রোটেশন সম্পূর্ণ করতে কত সময় লাগে? এক্স্যাক্টলি। হইছে হইছে ভাইয়া, লিপিয়ারের কাহিনী যাইস না ভাইয়া, দিন পর্যন্ত লিমিটেড থাকিস। ওকে, পৃথিবীর পর্যায়কাল হচ্ছে 365 দিন। ওকে আচ্ছা, মঙ্গল এবং সূর্যের, মার্স এবং সান, মঙ্গল এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব, মার্স এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্বের 1.5 গুণ। তার মানে আগেরটা, পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব যদি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হয়, মঙ্গল এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 1.5 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? 1.5 গুণ। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে
মঙ্গল গ্রহে কতদিনে 1 বছর নির্ণয় করো। আমরা কেপলারের সূত্র থেকে জানি যে যে কোনো গ্রহের পর্যায়কালের বর্গ এবং সূর্য হতে তার মধ্যবর্তী গড় দূরত্বের ঘনফলের অনুপাত কনস্ট্যান্ট, যে কোনো গ্রহের ক্ষেত্রে। ওকে, সো আই থিংক তোমরা ব্যাপারটা ধরতে পারছো যে কিভাবে ক্যালকুলেশন করা লাগবে। ভাইয়া কোয়েশ্চেনের লাস্ট লাইনটা একটু আরেকবার বলেন। কোয়েশ্চেনের লাস্ট লাইনটা হচ্ছে যে পৃথিবীতে 365 দিনে 1 বছর হইলে মঙ্গলে কত দিনে 1 বছর হবে নির্ণয় করো, বা মঙ্গলের পর্যায়কাল কত নির্ণয় করো। সিমিলার টাস্ক। ভাইয়া প্রবলেম হচ্ছে? ভাইয়া সলিউশনে প্রবলেম হচ্ছে কারো? নাদিয়া, তুমি কি বুঝতে পারতেছো? কিন্তু আজকে একটু ফার্স্টের দিকে লেট হয়েছিল তো, ওটা পরে ঠিক হয়ে গেছে। ওকে, তুমিও কি মানে 5টা থেকে ক্লাস শুরু জানতা না? মানে দুপুরে মনে ছিল, পরে আবার একটু ভুলে গেছিল। আচ্ছা, ওকে, সো এতক্ষণ সময় লাগার কথা না, অ্যান্সার আসছে? 547 দিন, আর দেন 500 হচ্ছে 0.5 আসছে। 547 দিন। আচ্ছা, রাতুল সিমিলার? ক্যালকুলেটর কি হইছে? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, ফাইন। আচ্ছা প্রমি, আমি আসলে অ্যান্সারটা শিওরলি বলতে পারতেছি না, বিকজ অফ এটা একটা মেড আপ কোয়েশ্চেন তো। সো অ্যান্সার বের করার জন্য আসলে আমাকেও ক্যালকুলেশন করা লাগবে, আমি ম্যাথটা বানাই দিছি আর কি। ওকে, সো মেজরিটি যদি অ্যান্সার মিলে সো দ্যাটস ফাইন। 547 দিন আসছে তোমার, রাইট? সিরাত? করতেছি না। ওকে, আমি 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 ম্যাথটা করে দিচ্ছি, খেয়াল করে দেখা যাক। ও, T1 এর ভ্যালু হচ্ছে কত? 365, 365 স্কোয়ার। R1 কিউব, R1টাকে আমরা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ধরি, ঠিক আছে? তাহলে R2 মানে কত? 1.5 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইন্টু কিউব ইজ ইকুয়ালস টু T2 স্কোয়ার, রাইট? এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, সিম্পলিফাই করা যাক। 365 স্কোয়ার পরে করব, রেখে দিই এভাবে।
এখানে আছে 1.5 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিউব, তাই না? সো খেয়াল করে দেখো, এখানে আমরা একটা AU কিউব পাবো, নিচেও কিন্তু একটা 1 × AU কিউব আছে, তাই না? আর উপরে কিন্তু একটা 1.5 কিউব থাকবে। এই লাইনটা কি বুঝতে পারছো ভাইয়া? এই যে টোটাল টার্মটা, সেই টোটাল টার্মটাকে আমরা হোল কিউব করে দিচ্ছি, তাহলে 1.5 কিউব পাবো আর AU কাপ। এই AU কিউব এটা এটা কাটা, তাই না? সো ম্যাথ আরো বেশি সহজ হয়ে যাবে। ইজ ইকুয়ালস টু হোয়াট? T2 স্কোয়ার। সো T2 এর ভ্যালু যদি তুমি বের করতে চাও, এই পুরোটাকে তুমি রুট করে ফেলো। এই পাশে কি কি আছে? এই পাশে আসে হচ্ছে 365 স্কোয়ার, আর থাকতেছে কি 1.5 ইন্টু কিউব। সিম্পলিফাই করা যাক। 1.5 ইন্টু কিউব ইন্টু 365 স্কোয়ার, এই পুরোটার উপরে আমি রুট করতেছি। সো অ্যান্সার আসবে হচ্ছে 670.54 ডেজ। ঠিক আছে? অ্যান্ড 0.54 এটা খুব দরকার নাই, কারণ 670 দিন আর 0.54 দিন খুব একটা বেশি দোষের কিছু না, আল্লাহ রাগ করবে না এটাতে। তো তুমি ডিরেক্টলি বলবা মঙ্গলে 670 দিনে হচ্ছে 1 বছর। আর এই ক্ষেত্রে একটা বিষয় বাঞ্ছনীয়, যে তোমাকে কোন এককে অ্যান্সার বের করতে বলছে সেটা একটু ভালো মতো মাথায় রাখা লাগবে। অনেক সময় কোয়েশ্চেনে আসে যে মঙ্গলে কত ঘন্টায় 1 বছর সেটা নির্ণয় করো, ভুল করেও কিন্তু অ্যান্সার তখন দিনে দিয়ে আসলে তোমাকে নাম্বার দিবে না। ওকে, তো এই ব্যাপারগুলো একটু সিনসিয়ারলি হ্যান্ডেল করা লাগবে। ফাইন, কনসেপ্ট গুলো বুঝতে পারছো? আমরা এই ম্যাথ গুলো কিভাবে সলভ করবো, নাকি আরো সিমিলার কেসের ম্যাথ দেখানোর দরকার আছে? কোনটা সিমিলার কেস দেখানোর দরকার আছে? আর এই সবাই চুপ, সবাই কি ওই মঙ্গলের মধ্যে হারাই গেছেন নাকি? ভাইয়া ক্যালকুলেটরের মান মহাকাশে এরকম আসলো কেন? কি হইছে? মানে আপনার যে মান আসলো আমার তো সেই মান আসলো না, কেন আসলো না? কারণ মেবি অঙ্ক ভুল হয়েছে। তুমি মেবি ডাটা ইনপুট করো নাই প্রপারলি। ডাটা প্রপারলি ইনপুট করে দেখো কি অবস্থা। আর নয়তো ব্র্যাকেট দিস নাই। হ্যাঁ, এটা একটা Maybe। বিগেস্ট রিজন। ছোটবেলায় আমাদের সবার ম্যাথ মিলতো, কিন্তু আমার ম্যাথ মিলতো না বিকজ অফ আমি ব্র্যাকেট দিতাম না ক্যালকুলেটরের মধ্যে। এখন আমি আমি ভালো হয়ে দেই না। গেছি, এখন আমি ম্যাথ পারি না পারি ক্যালকুলেটরের মধ্যে ব্র্যাকেট দিয়ে বসে থাকি। আচ্ছা ফাইন, আমরা পরের কনসেপ্টে যাই। আচ্ছা, পরের কোয়েশ্চেন কনসেপ্টটা হচ্ছে আরেকটা সিমিলার টাইপের ম্যাথের কোয়েশ্চেনটা একটু দেখা যাক। এটা আমি বই থেকেই করাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট কোয়েশ্চেনটা আমি এখানে একটু দেখাই, যে সূর্যের চারিদিকে আবর্তনরত মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের 1.53 গুণ। পৃথিবীতে 365 দিন 1 বছর হলে মঙ্গল গ্রহে কতদিন 1 বছর হবে নির্ণয় করো। একদম সিমিলার টাইপের ম্যাথ, একটু আগে আমরা যেটা করলাম। তো এই ম্যাথটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। নেক্সট কোয়েশ্চেনটা খুব ভালো মতো বুঝো। সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ এত মিটার, তার মানে কি সূর্য এবং গ্রহের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, এবং আবর্তনকাল এত সেকেন্ড। তোমাকে আর এবং টি দুইটাই দিয়ে দিছে, বলছে সূর্যের ভর নির্ণয় করো। কোয়েশ্চেনটা ক্লিয়ার? তোমাকে গ্রহ এবং সূর্য, মানে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী গড় দূরত্বটা দিয়ে দেওয়া হয়েছে, এবং তোমাকে গ্রহের আবর্তনকালও দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তোমাকে নির্ণয় করতে হবে সূর্যের ভর অ্যাকচুয়ালি কত। এখন কথা হচ্ছে ভাই এটা করবো কেমনে? সূর্যের ভর নির্ণয়ের কোনো ইকুয়েশন তো আপনি শিখান নাই। আচ্ছা, খেয়াল করে দেখা যাক। আমরা একটা পোর্শন তোমাদেরকে একটু বোল্ড আউট করে রাখতে বলছিলাম, এই যে আমি গ্রিন কালার দিয়ে যে পোর্শনটা দেখাইছি। ওকে, এই পোর্শনটাকে জাস্ট আমি একটু ওই পেজে তুলি। তো আমরা পেয়েছিলাম T² ইজ ইকুয়ালস টু 4π² ডিভাইড বাই GM ইন্টু R³ ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই প্রিভিয়াস স্টেটমেন্ট। খেয়াল করে দেখো, এখানে তোমার এম হচ্ছে সূর্যের ভর, এবং তোমার কিন্তু এটাই বের করা লাগবে। সো ক্যাপিটাল এম ইজ ইকুয়ালস টু হোয়াট? ক্যাপিটাল এম ইজ ইকুয়ালস টু 4π² ডিভাইডেড বাই জি ইন্টু T² ইন্টু R³। তুমি 4 এর ভ্যালু জানো, 4 এর ভ্যালু জানার কি আছে ভাইয়া? 4 মানেই তো 4, তাই না? সো π² এটাও আমরা জানি, জি এর ভ্যালু আমরা জানি, তোমাকে পর্যায়কালও দেওয়া আছে, তোমাকে আর এর মানও দেওয়া আছে। সূর্যের ভর বের করা কোনো সমস্যা? অবশ্যই না। ঠিক আছে, সো একটু ভালো মতো মনে রাখবা, যদি আমাদের কখনো সূর্যের ভর বের করতে বলে, আমাদের এই ইকুয়েশন দিয়ে কাজ করা লাগবে। এন্ড এই ইকুয়েশনটা থেকে কোয়েশ্চেন খুব একটা আসে না, বাট আমি নিজে অ্যাডমিশন টেস্টে 2বার ফেস করছিলাম এই কোয়েশ্চেনটাই। ঠিক আছে, আমার নিজের যে অ্যাডমিশন টেস্ট আছে এই কোয়েশ্চেনটাই আমি ফেস করছিলাম আর কি। তো এটার জন্যই বললাম যে রিস্ক নেওয়ার দরকার নেই, যেহেতু পড়ানো আমাদের রিলেটেড টার্ম, সো জিনিসটা মেমোরাইজ করে ফেলবো। ওকে,
সো কেপলার্স এর ল নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে? সামনের টপিকের দিকে জাগানো যায়। কেপলার্স এর ল ক্লিয়ার সবগুলো, তিনটা সূত্র? হ্যালো আর কয়েকটা টাইপ ম্যাথ দেখান। হ্যালো ভাইয়া, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। ভাইয়া রাতুল, তুমি কি কিছু বলতেছো ভাইয়া? হ্যালো। ভাইয়া আর কয়েকটা ম্যাথ দেখান। ও আচ্ছা, ম্যাথ দেখতে যাচ্ছ। আচ্ছা, আহ, আমরা তো বেসিক্যালি ম্যাথ করার জন্য ইকুয়েশন শিখছি হচ্ছে দুইটা, দুইটা থেকে দুইটা টাইপের ম্যাথ দেখছি। এখন এই সিমিলার টাইপের ম্যাথ যদি দেখতে চাও, ফাইন, একই টাইপের ম্যাথ আমি তাহলে তোমাদেরকে আরেকটা ম্যাথ করতে দিচ্ছি, একটা ট্রাই করো। এই মাঝখান থেকে আর কোনো ভেরিয়েশন আসে না, বুঝতে পারছো? এই দুইটা টাইপ থেকে আসলে আর কোনো ভেরিয়েশন আসে না। ভেরিয়েশন হওয়ার জন্য আরো অনেক অনেক জিনিস আছে, জোস জোস জিনিস আছে। ওকে, সো আচ্ছা, আমি তোমাদের একটা স্পেশাল টাইপের ম্যাথ দেখাবো, বাট তার আগে তোমাদেরকে আমি একটা কাজ করতে দিচ্ছি, সিমিলার টাইপের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কি দেখতে পাচ্ছ সবাই? একদম টপ মোস্ট কোয়েশ্চেনটা, সবার কি ভিডিও ক্লিয়ার? না ভাইয়া, দেখি না বই আমি। কুরান, বই কুরান। কি কি করব? বইটা সোজা করেন। ওকে। ওকে ফাইন, এখন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? বই সোজা করলে পুরোটা জি দেখতে ভাইয়া, পারবা ঠিক না। আছে। আমি রোটেট করে দিচ্ছি, তোমরা মোবাইল স্ক্রিন রোটেট করো, বা যারা ল্যাপটপ আছো ল্যাপটপটা উল্টায় ফেলো। এবার কি ক্লিয়ার? কম্পিউটার ওকে। উল্টাবো কেমনে? সিরা ধরে উল্টায় দে। আমি নিজে উল্টাই গেছি। পারফেক্ট, সমস্যা নাই। আচ্ছা, সো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা একটু ফাটাফাট বের করে দাও সবাই। হ্যাঁ, বৃহস্পতি। এই সৌরজগতের সব থেকে ভারী গ্রহ কোনটা, জানো কেউ? বৃহস্পতি। সব থেকে বড় ব্যাসার্ধ কোনটা? এটি। আচ্ছা, লকডাউন যেটা চলতেছে এটার এন্ডিং ডে কি 5 তারিখ না, নাকি 6 তারিখ? ভাইয়া বলছে 5 তারিখ 5 পর্যন্ত, তারিখে। তাহলে অবশ্যই 6 তারিখ থেকে শুরু অফলাইন আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন কি আর এক্সটেন্ড করার প্ল্যান আছে, মানে কোনো হিন্টস? শোনা আমি যায়। আসলে ভাইয়া ঢাকার বাইরে হচ্ছে কি আজকে 151 জন মারা গেছে, তো চিন্তায় আছি ইন্নালিল্লাহ। যদি লকডাউন খুইলাও দেয় তাহলে বের হব কিনা। খুবই স্বাভাবিক, কারণ সিচুয়েশন তো খুব খারাপ এখন। ওকে, সো ম্যাথের অ্যান্সার কি? চুপ করতে পারছো এখনো? খুবই সিলি একটা ম্যাথ এটা। হ্যাঁ হ্যাঁ, রেশিও। রেশিও বলতে কি, তুমি দুইটার মাঝে রিলেশন মেনটেন করবা, যে কে কোনটার থেকে কত গুণ বড়, এই টাইপের কিছু।
ডান। ওরিন, তুমি কি ম্যাথ করতে পারতেছো? ঠিক মতো হচ্ছে না ভাইয়া। আহ, মানে কিভাবে ডাটা ইনপুট করবা এটা বুঝতে পারছো না, তাই তো? ভাইয়া আগেরটা পারছি কিন্তু এটা পারতেছি না। আচ্ছা, আচ্ছা, ফাইন। আমি আমি আচ্ছা, আমি ম্যাথের সলিউশনের দিকে যাই। হ্যাঁ, রাতুল, বল ভাইয়া। হোয়াট এভার ইট ইজ, 5.2। ওকে, ফাইন। সো আমরা যে কথাটা বলেছিলাম যে পৃথিবী বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, তাই না? আচ্ছা, তারা আমি একটু জুম আউট করি। সো পৃথিবী বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, তার মানে পৃথিবীর পর্যায়কালকে যদি আমি টি ই দিয়ে চিন্তা করি, টি ইজ ইকুয়ালস টু 1 ইয়ার। ঠিক আছে। বাট বৃহস্পতি 11.9 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, তাহলে টি অফ থার্স, ঠিক আছে, টাইম পিরিয়ড অফ থার্স ইজ ইকুয়ালস টু 11.9 ইয়ার। ওকে, আচ্ছা। এখন কথা হইতেছে বৃহস্পতি এবং সূর্যের মধ্যবর্তী দূরত্বের গড় তুলনা করা লাগবে। ব্যাপারটা আমরা সবাই জানি যে টি টি টিই স্কোয়ার স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর ই কিউব ইজ ইকুয়ালস টু আর টি কিউব। লাইনটা লেখা যায় ভাইয়া? বুঝতে পারছেন ব্যাপারটা? জাস্ট অনুপাত গুলাকে সাইড চেঞ্জ করে দিছি, ঠিক আছে। আচ্ছা, এই টোটাল টার্মটাকে তুমি টি টি ডিভাইড বাই টি ই হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর ই ডিভাইড বাই আর টি হোল কিউব বলতে পারো, কোনো সমস্যা নাই। এখন টি টি এর ভ্যালু কত ছিল? 11.9, অ্যান্ড টি ই এর ভ্যালু হচ্ছে 1। আর ই এর ভ্যালু আর আর ই টি এর ভ্যালু, এই দুইটার অনুপাত তোমাকে করা লাগবে। সো তুমি এটা কিভাবে বলতে পারো? আমি এটা স্কোয়ার মিস করে গেছিলাম। সো 11.9 স্কোয়ার কত রে? 121 পয়েন্ট সামথিং নাকি? 11.9 স্কোয়ার 122 কত? আরে আচ্ছা, 141.61, 141.61। এখানে একটা হোল কিউব ছিল, এটাকে তুমি এই পাশে কিউবিক রুট ওভার করে দাও, তাহলে আর ই ইজ ইকুয়ালস টু আর টি বলা যায়। সো কিউবিক রুট ওভার অফ অ্যান্সার হচ্ছে 5.21 ইজ ইকুয়ালস টু আর টি বাই আর টি, তাই না? সো আর ই সমান সমান কি লেখা যায়? 5.21 ইন্টু আর টি। তার মানে হচ্ছে পৃথিবী এবং সূর্যের গড় দূরত্ব, বৃহস্পতি এবং সূর্যের যে গড় দূরত্ব তার 5.21 গুণ। ব্যাপারটাকে বুঝতে পারছো? তাদের মাঝে দূরত্বের তুলনা। ক্লিয়ার ভাইয়া? বোঝা গেছে? জি ভাইয়া। ভাই আমি যদি ও। জি ভাইয়া। বৃহস্পতির দূরত্বটা বের করে নিতাম, মানে তারপরে তুলনা করতাম অনুপাত করে। বৃহস্পতির দূরত্ব তুমি কিভাবে বের করবা? বৃহস্পতির দূরত্ব বের করার জন্য তো তোমাকে অবশ্যই পৃথিবীর দূরত্ব জানা লাগবে। পৃথিবীর দূরত্ব তো জানি না। এখন বলবা যে ভাইয়া 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা তো আপনি শিখাই দিচ্ছেন। হ্যাঁ, এখন I কথা হচ্ছে predicted that the 1 অ্যাস্ট্রোনমিক্যাল pandemic will ইউনিট আমি happen in the তোমার শিখাই দিচ্ছি, 2020s, সব and it. স্টুডেন্টকে So তো the আসলে এই pandemic. জিনিসটা শেখানো হয় নাই, রাইট? সো এক্সেপশনাল হওয়ার প্রয়োজন নাই সব ক্ষেত্রে, ঠিক আছে। কারণ আমি ব্যাপারটা তোমাদেরকে আগেও অনেকবার বলেছিলাম যে তোমরা যখন এইচএসসি ক্যান্ডিডেটস হবা, মানে তোমরা যখন এইচএসসি এক্সামিনেশন বসবা, আই এম সো অ্যাফ্রেড অ্যাবাউট দ্যাট যে তোমরা আসলেই বুঝতে পারবা কিনা, বাট ডাজন্ট ম্যাটার, আমরা বিশ্বাস করি যে তোমরা এইচএসসি তে বসো। তো যদি তোমরা এইচএসসি তে বসো, তোমাদের খাতাটা কিন্তু ঢাকা সেন্ট্রালে থাকবে না, ঠিক আছে, এটা তোমার আউটার বোর্ডে চলে যায়। তো আউটার বোর্ডের টিচাররা যখন এই জিনিসটা দেখবে, হতে পারে যে ওই রেজিয়নটাতে বা ওই বোর্ডে যে সলিউশনটা পাঠানো হয়েছে সেই সলিউশনের মধ্যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের কথাটা উল্লেখ করা নাই, ঠিক আছে।
তখন তো কিন্তু তোমাকে এই ম্যাথটা চাইলে তারা কেটেও দিতে পারে। ওকে, তো আমি জিনিসটা তোমাদের শেখানোর জন্য বলছি, বাট ডিরেক্টলি ওটাকে অ্যাপ্লাই না করাটাই বেটার। ঠিক আছে? এটা ওকে, অ্যাকচুয়ালি অ্যাডমিশন লেভেলের জন্য ভালো। কাইন্ড অফ। আচ্ছা, তো যে কথাটা বলতেছি, জাস্ট সিম্পল একটা কোশ্চেন অ্যান্সার দাও। এটা করলে আমরা কেপলার নিয়ে আর কোনো কথাবার্তাই বলবো না। ফাইনাল একটা কোশ্চেন, খুব ঠান্ডা মাথায় অ্যান্সার দিবা। এটা জাস্ট একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, কোনো ম্যাথ ট্যাথ কিছু না। ঠিক আছে? এটা সূর্য, এটা হচ্ছে একটা বড় গ্রহ, আর এটা হচ্ছে পৃথিবী। ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধকে আমরা বললাম আর, তাহলে এটার ব্যাসার্ধ ধরো তোমার আমি দিলাম 50 আর, পৃথিবী থেকে 50 গুণ একটা বড় গ্রহ। এটা ঘুরতেছে, মানে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এটাও সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। বলো তো কোন গ্রহে বেশি দিনে 1 বছর হবে? কোন গ্রহে, পৃথিবীতে নাকি এক্স গ্রহে বেশি দিনে 1 বছর হবে? কোন এক্স গ্রহে, গ্রহে? কারণ এটা সাইজ বড়, এটা ঘুরতেও বেশি সময় লাগবে। এভরিওয়ান, সবাই কি একমত? আবার একমত কোন? নাও, কারণ হচ্ছে গিয়া পৃথিবী হচ্ছে গিয়া দূরে আছে। আচ্ছা, ফাইনালি টেল মি ওয়ান থিং, টাইম পিরিয়ড ফর এনি প্ল্যানেট ডিপেন্ডস অন রেডিয়াস বিটুইন সান অ্যান্ড প্ল্যানেট, রাইট? রেডিয়াস অফ প্ল্যানেটের উপরে তো ডিপেন্ডেন্ট না। তুমি এখানে হাতির সাইজের একটা গ্রহ রাখো, আই মিন হাত, মানে একটা বড় গ্রহ রাখো অথবা একটা ছোট গ্রহ রাখো, ডাজন্ট ম্যাটার। তাহলে ডাজ অ্যান্সার ইট হচ্ছে ম্যাটার? পৃথিবী। অ্যান্সার হচ্ছে পৃথিবী। এক্স্যাক্টলি। তো এই জিনিসটা কিন্তু খুব বেশি কনফিউজিং, বাট একই সাথে কনফিউশনের কোনো কাহিনী নাই। যেই গ্রহটা কাছে, যেই গ্রহটা কাছে তার পর্যায়কাল হবে, মানে কাছে মানে কি, দূরত্ব কম, দূরত্ব কম যদি হয় পর্যায়কালও কম হবে। পর্যায়কাল মানে কি, পর্যায়কাল কম মানে হচ্ছে কম দিনে সেখানে 1 বছর হবে। ঠিক আছে? সো গ্রহের সাইজ দেখে কখনোই কখনোই কনফিউজড হয়ে যাওয়া যাবে না। ঠিক আছে? সো মোরলেস এটাই ছিল আমাদের কেপলার্স এর থার্ড ল রিলেটেড পড়াশোনা। এর পরবর্তীতে আমরা যে কনসেপ্টটা 2 পড়বো, মিনিট আচ্ছা দাঁড়াও, আছে। কি হয়েছে? 2 মিনিট। আচ্ছা, 2 মিনিট আছে। আমাদের ক্লাস আজকে কয়টায় শেষ? 6:30 শেষ না? আমাদের ক্লাস টাইম আর কতক্ষণ বাকি আছে? 7 মিনিট। 7 মিনিট। আচ্ছা, ঠিক আছে। তোমরা কি নতুন টপিক শুরু করতে যাচ্ছ? মানে 7 মিনিটে মনে হয় না নতুন একটা টপিক আমরা শুরু করে শেষ করতে পারবো। ঠিক আছে? সো আজকে ক্লাসটা আমি চাচ্ছি এখানে শেষ করে দিতে, কারণ একটা টপিকের মাঝখানে আটকায় যাবে। ভাইয়া, ফাইন, তোমাদের কি আর পরবর্তীতে ক্লাস আছে? হ্যাঁ বলো। না ভাইয়া, একটু আগে হ্যাঁ বলো। আপনি কি পড়াইছেন আমি কিছু শুনি নাই। মানে, আরে, সিরিয়াসলি, মানে একটা আচ্ছা কোশ্চেন করলেন না, তারপর থেকে আমি কিছু শুনি নাই। আচ্ছা, জুমে ওই যে ইদানিং প্রবলেম করতেছে, মানে আচ্ছা, অনেকে এই যে কথা শুনতে পারে, অনেকে রেকর্ড কথা শুনতে পারে তো না। হচ্ছে, ঠিক আছে, এই রেকর্ডেড ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, ওটা নিয়ে টেনশন করিও না। আর আমি যে কথাটা বলতেছি যে অ্যাজ বিকজ আমাদের টাইম আচ্ছা ভাই, ল্যাকিংসিও প্যারা আছে, নেই, 10 মিনিট তো করে নিবো, আমাদের মানে ক্লাস রেকর্ডটা টাইম দেখে প্রায় নিবো শেষ। মনে। সো আমরা নেক্সট ক্লাসে লাগলে একটু বেশি সময় দিব, বাট আজকে আমি একটা টপিকের মাঝখানে ক্লাস এন্ডিং করতে যাচ্ছি না। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা, আমাকে জাস্ট একটু মনে করাই দিও, নেক্সট ক্লাসে আমরা অভিকর্ষ ত্বরণ নিয়ে কথা বলবো। ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে অভিকর্ষ ত্বরণ নিয়ে কথা বলবো। ইন দ্য মিন টাইম তোমরা এই কেপলারের থার্ড ল রিলেটেড ম্যাথ গুলা করে রাখবা, আর কোনো প্রবলেম হলে সেটাকে নেক্সট ক্লাসে শেয়ার করবা। ওকে, আজকে এই পর্যন্তই।